আচ্ছা একটু খেয়াল করো, লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম যেন বললাম? কর্মদক্ষতা নিয়ে আলোচনা করছি না? আমাদের আর একটা টপিক বাকি আছে বলছিলাম, সেটা হচ্ছে এন্ট্রপি। কি বাকি আছে? এন্ট্রপি। আজকে আমরা এন্ট্রপির টপিকটা আলোচনা করলে আমাদের চ্যাপ্টার ক্লিয়ার। তারপরে আমরা সৃজনশীল আর এমসিকিউ করতে পারবো ইনশাআল্লাহ। হেডলাইন দাও, এন্ট্রপি। পিছনেটা কি রিয়াদ নাকি? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো ভাইয়া? ভালো তুমি? তোমার শরীরটা ভালো? হ্যাঁ, সুস্থ তুমি? তোমার বিয়ে টিয়ে খাওয়া হয়েছে? আরে ওর বিয়ে বলতে ও বিভিন্ন জায়গাতে বিয়ে খাইছে, তোমরা হাসো কেন? ও ও নিজে তো বিয়ে করে নাই। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আচ্ছা, ফেল আসবে কয়টায়? ফেল আসবে কয়টায়? ও, তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ফেল আসবে তাও? ও, আসলে মানে আসার সুযোগ নাই? কোনটায়? এই অবস্থা? এগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বসো বসো। আবার বন্ধ দিবা কবে? মিথ্যা কথা বলো কেন তোরা? সত্য কথা বল। শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ আছে? বাকির আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ইচ্ছা করে নিজে দিতেছি না সেটা? আচ্ছা লিখছো? আচ্ছা মনে রাখবা, এন্ট্রপির আরেকটা নাম হচ্ছে বিশৃঙ্খলা। এন্ট্রপির আরেকটা নাম কি? বিশৃঙ্খলা। খাতায় লিখে রাখো যে এন্ট্রপির অপর নাম হচ্ছে বিশৃঙ্খলা। এন্ট্রপির সংজ্ঞা লেখো। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে। লিখছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে কি বলে? তাকে এন্ট্রপি বলে। এখন বিশৃঙ্খলা বিষয়টা কি, এই জিনিসটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? যেমন তোমরা এখানে ক্লাসে সবাই বসে আছো, হুট করে যে দুই চারজন নয়েজ শুরু করে, মানে এই চিল্লা চিল্লি করতেছে, ও চিল্লা চিল্লি করতেছে, তাহলে এখানে আর পড়ার পরিবেশটা থাকবে? পড়ার পরিবেশটা থাকবে না। এই জিনিসটাই কি? বিশৃঙ্খলা। এই জিনিসটাই বিশৃঙ্খলা। আবার মনে করো হচ্ছে গিয়ে যে আমরা যে পৃথিবীতে বাস করতেছি, এই পৃথিবীতে নির্দিষ্ট সংখ্যক একটা অক্সিজেনের প্রয়োজন আছে, তাই না? যদি কোনো কারণে অক্সিজেনের মাত্রা কমে যায়, তাহলে কি হচ্ছে আমরা ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো? শ্বাস প্রশ্বাস নিতে পারবো না। দেখা যায় কেউ হাঁপাচ্ছি, হ্যাঁ, কেউ অক্সিজেনের অভাবে দেখা যায় হচ্ছে গিয়ে শুয়ে পড়তেছি। মানে ওই যে সিস্টেমটা তুমি একটু চিন্তা করো, জাস্ট একটু অক্সিজেনের অভাব এখানে, তখন যে মানে এখানের যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা কি আর শৃঙ্খলা থাকবে নাকি বিশৃঙ্খলা হয়ে যাবে? এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোই হচ্ছে এন্ট্রপি। এই বিষয়গুলোই কি? এন্ট্রপি। মনে রাখবা, জগতে দিন দিন বিশৃঙ্খলার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। জগতে দিন দিন কি পাচ্ছে? বিশৃঙ্খলার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে জগতে দিন দিন এন্ট্রপির পরিমাণও কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো ভাবে পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, তাই না? এবার একটু বিষয়টা খেয়াল করো। ধরো আমি এখানে একটা কঠিন পদার্থ নিলাম, এখানে মনে করো হচ্ছে গিয়ে অনেকগুলো বরফের টুকরা আছে। আচ্ছা, এই বরফের টুকরাকে যখন আমি গলাবো তখন এখানে কি হবে? পানি হবে, তাই না? তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে বরফের টুকরাগুলো, এই কণাগুলোর ভিতরে আন্তঃনবিক আকর্ষণ শক্তি আছে না নাই? আছে। পানির কণাগুলোর ভিতরে আণবিক আকর্ষণ শক্তি আছে না নাই? আছে। এখন এটাকে যদি আমি আরো চাপ দিই, এখন এটা ধরো গ্যাসীয় হয়ে গেল, তাহলে এদের ভিতরেও আন্তঃনবিক আকর্ষণ শক্তি আছে, কম হোক কিন্তু কি? আছে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে তিনটা পদার্থ আমি নিলাম, কঠিন, তরল এবং বায়বীয়, এখানে তুমি কি বলতে পারবা সব থেকে আন্তঃনবিক আকর্ষণ শক্তি বেশি কার? কঠিনের। তারপরে? তারপরে বায়বীয়। যেহেতু কঠিনের আন্তঃনবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি, ওর ছোটাছুটির পরিমাণটা কি বেশি থাকবে না ছোটাছুটির পরিমাণটা কম থাকবে? তার মানে ওর এন্ট্রপি সব থেকে কম। তারপরে তরলের এন্ট্রপি তার থেকে বেশি। আর গ্যাসীয় এন্ট্রপি সব থেকে কি হবে? বেশি হবে, কারণ ওর কণাগুলো কখনোই এক জায়গাতে স্থির থাকে না, চারোদিকে কি করতে থাকে?
ছোটাছুটি করতে থাকে। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নাই। এনট্রপিকে আমরা সাধারণত প্রকাশ করি ডিএস দ্বারা। কি দ্বারা? ডিএস দ্বারা। লেখো ডিএস এর দুইটা সূত্র, একটা হচ্ছে গিয়া এমএল বাই টি, আরেকটা লেখো ডিএস ইকুয়াল টু হচ্ছে এমএস লন টি টু বাই টি ওয়ান। কথা হচ্ছে কোন সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বিষয়। সূত্র দুইটা উঠাও, তারপর আমি বুঝাচ্ছি যে কোন সূত্র কখন অ্যাপ্লাই করব। এমএস না এমএস। হ্যাঁ, ক্যাপিটাল লেটার। এমএস লন টি টু বাই টি ওয়ান লিখছো। মেইনলি যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি, এটা হচ্ছে এন্ট্রপির মেইন সূত্র, এটাও লিখে রাখো। লেখা হইছে? আচ্ছা, এটা ক্যাপিটাল লেটার লিখছো। তাহলে ডিএস ইকুয়াল টু মেইন সূত্র কি? ডিকিউ বাই টি। আর ডিকিউ ইকুয়াল টু সূত্র হচ্ছে এমএল। ডিকিউ ইকুয়াল টু সূত্র কি? এমএল। তাহলে এই যে খেয়াল করো, ডিকিউ এর পরিবর্তে আমি এখানে এমএল টা বসাই দিচ্ছি। বিষয়টা কি বুঝতে পারছো? তোমাকে যদি জিজ্ঞেস করে যে এন্ট্রপির একক কি, উপরে কি আছে? তাপ। তাপের একক কি? নিচে কি আছে? তাপমাত্রার একক কি? কেলভিন। তাহলে এককটা কি দাঁড়াচ্ছে? জুল পার কেলভিন। বিষয়টা ক্লিয়ার? তাহলে এন্ট্রপির একক কি? জুল পার কেলভিন। বুঝতে সমস্যা আছে কারো? হ্যাঁ, নেই না? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা এখানে এন্ট্রপির কয়টা সূত্র নিয়ে আলোচনা করতেছি? দুইটা, একটা হচ্ছে এমএল বাই টি আর একটা হচ্ছে এমএস ওয়ান টি টু বাই টি ওয়ান। এখন প্রত্যেকটার একটু আগে পরিচয় দিই। প্রথমে লেখো ডিএস হচ্ছে এন্ট্রপি। যেহেতু ডি আছে, শুধু এন্ট্রপি না, এন্ট্রপির পরিবর্তন লেখো। ডিএস মানে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। লেখা হইছে? আচ্ছা, তারপরে এখানে এম তো আমরা বুঝতেই পারতেছি, এম মানে কি? ভর। এল হচ্ছে সুপ্ত তাপ, লেখো এল হচ্ছে সুপ্ত তাপ। ক্যাপিটাল টি কি? তাপমাত্রা। আচ্ছা, এখানে এম ভর, এই যে ক্যাপিটাল এস এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। ক্যাপিটাল এস ইকুয়াল টু লেখো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, যেটা তুমি কাজ করবা, পানি নিয়ে কাজ করলে পানি, অন্য কিছু নিয়ে কাজ করলে অন্য কিছু। লেখা হইছে? এবার একটু খেয়াল করো, আমরা দুইটা সূত্র কখন কোনটা অ্যাপ্লাই করব, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। এখানে আমি একটু বরফ টুকরা নিলাম। ধরো এই বরফ টুকরার তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। -5 ডিগ্রি সেলসিয়াসের কি নিলাম? বরফ নিলাম। খেয়াল করবে, এখন এইটাকে যদি আমি তাপ দেই, তাপ দিতে দিতে সে একসময় কি পরিণত হবে? পানিতে পরিণত হবে। পানিতে আসবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? জিরোতে। তার মানে যখন সে জিরোতে আসবে, জিরোতে আসার সাথে সাথেই কিন্তু সে পানি হবে না। প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে বরফ হবে। কি হবে? বরফ। যখন ওইটাকে তুমি আবার তাপ দিবা, তখন সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হবে? পানি হবে। এবার যখন তুমি একে আবার তাপ দিতে থাকবে, কন্টিনিউয়াসলি তাপ দিতে থাকবা, তখন সে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। তারপরে যখন তুমি আরো পরিমাণ তাপ দিবা, তখন সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। বিষয়টা কি ক্লিয়ার? একটু বিষয়টা খেয়াল করো, আমি যদি এতটুকু জায়গা নিয়ে কাজ করি, এখানে দেখো আমার ভৌত অবস্থার পরিবর্তন হয় নাই। ভৌত অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। মনে রাখবা, তাপমাত্রার যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে এই সূত্রটা নিয়ে অ্যাপ্লাই করতে হবে, এমএস লন টি টু বাই টি ওয়ান। কিন্তু এইখানে একটু কাজ খেয়াল করো, এখানে ভৌত অবস্থার পরিবর্তন হয়ে গেছে, বরফ থেকে পানি হয়ে গেছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। যখন তাপমাত্রার পরিবর্তন না হবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? উঠাও তাহলে। লেখা হয়েছে? আচ্ছা, ঠিক আছে।
আমরা একটা মান একটু মুখস্থ রাখবো, পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ কত বলতে পারো? রাইট, পানির আপেক্ষিক তাপ S ইকুয়াল 4200, একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। দেখো হইছে, কোশ্চেন লেখো একটা। দেখো হচ্ছে গিয়া 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানির, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তীর্ণ করতে এনট্রপির পরিবর্তন কত হবে? লেখা হইছে? তাহলে এখানে T1 10 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 283 কেলভিন, কয় কেজি পানি? এম হচ্ছে 5 কেজি পানি। আচ্ছা, কত ডিগ্রিতে নিবা? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 যোগ 273 কেলভিন, 373 কেলভিন। পানির আপেক্ষিক তাপ আমাদের মুখস্থ 4200 জুল পার কেজি পার কেলভিন। আমাকে এখান থেকে এনট্রপির পরিবর্তনটা বের করতে হবে। তাহলে আমরা জানি ডিএস ইকুয়াল টু হচ্ছে এমএস লন T2/T1। ক্যালকুলেটরের লন লেখে কিভাবে আশা করি সবার জানা আছে, জানো তো সবাই? শিফটে চাপ দিয়ে লগে চাপ দিলেই মনে হয় লন আসে। দেখো লনের বাটনই আছে। আচ্ছা ঠিক আছে, হিসাব নিকাশ করে দেখো কত আসে। 5798.76 একক যেন কি? জুল পার কেলভিন। রাইট, দেখো হইছে? জুল পার কেলভিন। লেখা হয়েছে সবাই? আচ্ছা ঠিক আছে। না, এস দ্বারা প্রকাশ করছে বিধায় আপেক্ষিক তাপের পরিবর্তন না। এন্ট্রপির সংজ্ঞা তো শুরুতেই লেখাই দিচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বস্তুর যে তাপীয় ধর্ম কি থাকে? স্থির থাকে, ওইটা হচ্ছে এন্ট্রপি। এখানে ওইটাকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা, আর এইটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। যেমন তুমি ভি দ্বারা আয়তন প্রকাশ করো না, আবার ভি দ্বারা বেগ প্রকাশ করো না, কারণ আয়তন মানে কি বেগ। সেটা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমরা এখান থেকে পানির এস এর মানটা কি বলছিলাম, কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এল জানো আমরা কি বলছিলাম? সুপ্ত তাপ। আর একটা মান লেখো, মুখস্থ মান। পানির বাষ্পীভবনে, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ এল ইকুয়াল 2.26 ইন্টু 10⁶, একক হচ্ছে জুল পার কেজি। লেখা হইছে? কোশ্চেন লেখো। লেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে
100°C তাপমাত্রার 4 কেজি পানি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে লিখছো। এনট্রপির পরিবর্তন কত হবে? এনট্রপির পরিবর্তন কত হবে একটু খেয়াল করো, এখানে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় নাই, সূত্র কোনটা নিবা? প্রথমটা। কোনটা? ml বাই টি। তাহলে প্রথমে টি দিছে তোমাকে 100°C, তাহলে এটা হবে 373 কেলভিন। কয় কেজি পানি? 4 কেজি পানি। এল এর মানটা আমার মুখস্থ, 2.26 10⁶ জুল পার কেজি। হিসাব নিকাশ করে এনট্রপির পরিবর্তনটা বের করো। ml বাই টি দেখো কত আসে, 24,200.92 এত জুল পার কেলভিন। দেখো সবার সেম আসে কিনা। সেম আসছে? সরি, তুমি তো অ্যান্সার দিচ্ছ। তোমার তোমার কত আসছে? তোমার ক্যালকুলেটর বই, এটা তো আরো শুনতেছি 1 সপ্তাহ যাবত। নষ্ট হয়ে গেছে ক্যালকুলেটর, এটা কিনবা না? কত আসছে তোমার? আচ্ছা ঠিক আছে, লেখো। লেখা হয়েছে সবার? সমস্যা আছে বুঝতে? পরের কোশ্চেনটা লেখো। দেখো 10°C তাপমাত্রার 10°C তাপমাত্রার 5 কেজি পানিকে, 5 কেজি না 7 কেজি লেখো। 10°C তাপমাত্রার 7 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করলে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে? একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে? অঙ্কটা তোমরা আমাকে করে দাও, একটু তাড়াতাড়ি করো। কত হয়েছে অ্যান্সার? আবার আবার বলো। 20,935.59 জুল পার কেলভিন। তোমার আসছে কত? কত আসছে? হ্যালো, ভুল করছে কোথাও? 8,800। আচ্ছা, 8,118.267 এত জুল পার কেলভিন, তাই তো? সমস্যা আছে বুঝতে? পারা যাবে? এরকম পারা গেলেই শূন্য দিয়ে দিবে। হ্যাঁ, কিসের জন্য তাই না? কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করতে হবে। কি বলছি বুঝছো? তোমার কোশ্চেনে দিছে কি এনট্রপির পরিবর্তন কত, তো ঠিক আছে, কিন্তু কি থেকে কি দিছে? পানি থেকে বাষ্প দিছে। তাহলে তুমি কি সরাসরি পানি থেকে বাষ্প পাবা? তুমি প্রথমে দিছে কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি? তাহলে 10°C তাপমাত্রার পানি তোমাকে দিছে। তুমি এটাকে যখন তাপ দিবা, তুমি প্রথমে পাবা 100°C তাপমাত্রার বাষ্প। প্রথমে কি পাবা?
100 ডিগ্রির বাষ্প, ওইটাকে যখন তুমি আবার তাপ, সরি 100 ডিগ্রির পানি, সরি ভুল বলছি, হ্যাঁ প্রথমে পাবা 100 ডিগ্রির পানি, ওই 100 ডিগ্রির পানিকে যখন তুমি আবার তাপ দিবা তখন তুমি এখানে পাবা 100 ডিগ্রির বাষ্প। তাহলে তুমি কি হচ্ছে গিয়ে পানি থেকে ডিরেক্ট বাষ্প পাচ্ছ, প্রথমে পানি থেকে কোথায় আসতে হচ্ছে, পানিতে, তার মানে এই জায়গা থেকে DS1 পাবা, তোমরা যেটা বের করছো এটা DS1, কি বলছি বুঝতে পারছো? তারপরে আবার কি বের করতে হবে, DS2 শেষে গিয়ে যোগ করতে হবে, তাহলে ওইটার হেডলাইন লেখো, ওই যে অঙ্কটা শুরু করছো হেডলাইন লেখো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আনতে এনট্রপির পরিবর্তন। তোমরা যে মানটা পাইছো এটা একটু আমাকে বলো আরেকবার, DS1 8818, সরি 118.267 এত জুল পার কেলভিন, এটা গেল হচ্ছে গিয়ে 10 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রির পানি। এখন আবার কি করতে হবে, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন। ওইখানে আবার সূত্র নাও, তাহলে ওইখানে সূত্র কি হবে, ms ln T2/T1 না ml/T, ml/T। এবার হিসাব নিকাশ করে দেখো এখানে কত আছে, সুতরাং মোট এনট্রপির পরিবর্তন, মোট এনট্রপির পরিবর্তন ds ইকুয়াল হচ্ছে DS1 প্লাস DS2, হিসাব নিকাশ করে দেখো কত জুল পার কেলভিন হয়। জিনিসগুলো খেয়াল রাখতে হবে, অঙ্ক দিল হুটহাট করে ফেললাম, বিষয়টা যাতে এমন না হয়। শেষ হয়েছে সবাই? হ্যাঁ, আমাদের চ্যাপ্টার ক্লোজ, আমরা বেশ কিছু সৃজনশীল করে আর এমসিকিউ সলিউশন করলেই আমাদের চ্যাপ্টারটা হয়ে যাবে। যতটুকু দেখাইলাম এনট্রপি সমন্বিত, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো, দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন নেই? ওকে ঠিক আছে। আচ্ছা, এনট্রপি মূলত হচ্ছে গিয়া কি, যে এখানে আমরা কি পড়তেছি, এনট্রপি মানে কি, বিশৃঙ্খলা, এক প্রকার বিশৃঙ্খলা, যে হচ্ছে গিয়া কোন পরিবেশে কতটুকু পরিমাণ পদার্থগুলো বিশৃঙ্খলা তৈরি করে রাখতেছে সেটা তুমি এনট্রপির মাধ্যমে নির্ধারণ করতে পারবা। যেমন তুমি একটু খেয়াল করো, এইখানে তুমি এক খন্ড বরফ রাখছো আর এই পাশে গ্যাস, এখন কোন পর্যায়ে তোমার হচ্ছে গিয়া বিশৃঙ্খলার পরিমাণটা বেশি হবে, ওই যে মানে ওইখানে বিশৃঙ্খলার পরিমাণ বেশি মানে ওইখানে এনট্রপি বেশি। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে গিয়া তাপের সাথে যদি এটা সম্পর্ক না হয়, যেমন এইখানে তুমি বরফ পাচ্ছ, বরফ কেন পাচ্ছ, ওর ভিতরে তাপ বেশি না কম, তাপ কম, এর জন্য ওরে কি পাচ্ছ, বরফ, আর ওর ভিতরে তাপ বেশি বিধে ওরে কি অবস্থায় পাচ্ছ, গ্যাসীয়। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হেডলাইন দাও, হেডলাইন দিবা হচ্ছে কি রাজশাহী 22, হেডলাইন দিছো, কোশ্চেন লেখো, দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। লেখা হয়েছে?
তারপরে লেখো পরবর্তীতে উক্ত গ্যাসের আয়তন, পরবর্তীতে উক্ত গ্যাসের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো। কোশ্চেন লেখা হয়েছে সবাই? উদ্দীপকটা একটু খেয়াল করো মনোযোগ সহকারে। তোমাকে বলছে আদর্শ তাপমাত্রা ও চাপ, তাই না? আদর্শ চাপ বলতে কত অ্যাটমসফিয়ার চাপ? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার সমান কত নিউটন পার মিটার স্কয়ার? বলো। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু হচ্ছে 1.01 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, অথবা 101325, যা লেখো। বুঝতে পারছো? তাহলে আদর্শ চাপ বলতে এইটা হচ্ছে আদর্শ চাপের মান। আদর্শ চাপের মান আমার কোশ্চেনে দিয়ে দিছে, আমাদের এটা মুখস্থ রাখতে হবে। কোশ্চেনে মান বলে দেয় নাই কিন্তু, শুধু আদর্শ চাপের কথা বলে দিচ্ছে। আদর্শ তাপমাত্রা কত বলতে পারো? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কত কেলভিন? 273 কেলভিন। আচ্ছা, একটু খেয়াল করো, বলছে আদর্শ তাপমাত্রা ও চাপে একটা সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। সিলিন্ডারে কোন গ্যাস? হিলিয়াম গ্যাস। কত পারমাণবিক? হিলিয়াম গ্যাস কত পারমাণবিক? 1 পারমাণবিক। হিলিয়াম কারোর সাথে কখনো বন্ধনে আবদ্ধ হয়? তাহলে দ্বিপারমাণবিক হবে কোন দুঃখে? হিলিয়াম কত পারমাণবিক? 1 পারমাণবিক। আচ্ছা, পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন, একটু খেয়াল করবা মনোযোগ সহকারে এই লাইনটা। এই হিলিয়ামের আয়তন দুইটা প্রক্রিয়ায় তুমি আয়তন বাড়াইছো। প্রথমে কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। ওইখানে গামা এর কোনো কথাবার্তা আসবে? আসবে না। পরবর্তীতে কোন প্রক্রিয়া? ওইখানে গামা এর কথাবার্তা আসবে। এবার গ নাম্বার কোশ্চেন লেখো। লেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। লিখছো? ঘ নাম্বার কোশ্চেনটা লেখো উদ্দীপক অনুসারে, উদ্দীপক অনুসারে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে? উদ্দীপক অনুসারে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে? দেখা হইছে? কাজের দ্বারা সমষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালার সূত্র বলো। বলো, তুমি দাঁড়ো, তুমি বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালার সূত্র বলো। আচ্ছা, গ নাম্বারটা একটু খেয়াল করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ বের করতে বলছে, তাই তো? তাহলে এখানে প্রথমে যে চাপ দিছে সেটা কি চাপ? আদর্শ চাপ। তাহলে মান কত? তোমরা কি বলতে পারো না মান কত? 1.01 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। আদি আয়তন, আদি আয়তন কোশ্চেনে কিছু বলে দেয় নাই। পরবর্তীতে আয়তন কত গুণ করছে? 1.5 গুণ। তাহলে V2 হচ্ছে 1.5 ভি। হিলিয়াম গ্যাস গামা এর মান কত? 1. হিলিয়াম কোন পারমাণবিক গ্যাস? 1 পারমাণবিক গ্যাসের গামা এর মান কত? 1.67। তাহলে এখান থেকে আমাদের সূত্র কি? P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা।
মানটা বসায় আমাকে একটু টি টু এর মানটা দাও, যে কত নিউটন পার মিটার স্কয়ার হয়। ক্যালকুলেশন বুঝতে কারো সমস্যা নাই তো? হ্যাঁ, তুমি এখানে 5 পেয়েছো কোত্থেকে? ওরকম ডাবল করতেছো কেন? তুমি ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা কাটো কিভাবে? হ্যাঁ, এত কষ্ট করে কেউ অঙ্ক করে বেড়া, এরকম ডিরেক্ট বসাই দিলেই তো হয়। 1.01 10 টু দি পাওয়ার 5, ভি1 হচ্ছে বি আর 1.5 বি, এখান থেকে ভিবি কাটবা আর 1.67, 1/1.5 টু দি পাওয়ার 1.67, 51,15.551 এত নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা লেখো, সমস্যা নাই, দেখো সবার সেম আসছে কিনা। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। জিজ্ঞেস করছে কোন প্রক্রিয়ায় কাজ কি হবে, বেশি হবে। আচ্ছা ঠিক আছে, গ নাম্বার। প্রথমে দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার কাজটা তোমরা বের করো, ডাটাগুলো উঠাও। ভি1 এর মান তোমার কাছে আছে, ভি2 এর মান দিয়ে দিছে। কত মোল গ্যাসের কথা বলছে? 1 মোল গ্যাস। আচ্ছা 1 মোল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ভি1 হচ্ছে ভি, ভি2 হচ্ছে 1.5 ভি, মোল সংখ্যা দিছে 1 মোল। আর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 273 কেলভিন, মানে 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর এর মান তো আমাদের মুখস্থ, 8.314 জুল পার মোল পার কেলভিন। এই জায়গা থেকে ডাব্লু বের করবা, এখানে লেখা নিও যে সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে ডাব্লু ইকুয়াল টু সূত্র হচ্ছে এনআরটি লন ভি2/ভি1। হিসাব নিকাশ করে এখান থেকে কত জুল হয়, সমষ্ণ প্রক্রিয়ায় ডাব্লু কে W1 দিও। নয়শো বিশ দশমিক 29 এত জুল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আগে সূত্র অ্যাপ্লাই করো না, আগে ডাটাগুলো উঠাইও। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে সূত্রটা বলছিলাম, সূত্রটা ছিল এরকম, এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা টি2 মাইনাস টি1। এখানে একটু বিষয়টা খেয়াল করো, আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করতে যাই, টি2 ও লাগবে টি1 ও লাগবে। তুমি তোমার কোশ্চেনের উদ্দীপকের কোথাও খুঁজে টি2 বের করতে পারো? দেখো তো, উদ্দীপকের কোথাও তোমাকে টি2 এর মানটা দিয়ে দেয় না, তাহলে প্রথমে কি করতে হবে, টি2 বের করতে হবে। তাহলে আমরা জানি, সূত্র মনে আছে তো, টি1 ভি1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই জায়গা থেকে তোমরা একটু আমাকে টি2 এর মানটা আগে বের করে দাও। দেখো টি2 এর মান কত আসে।
কত হয়েছে? 208.06 কেলভিন। T2 এর মান পাইছো, এখন W এর মানটা বের করো। না, W এর মানটা বের করে আমাকে বলো এত জুল। কত হয়েছে? 805.83 এত জুল। লেখো। এবার তোমার কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ে মন্তব্য দাও। দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেন পড়ে মন্তব্যটা দিয়ে দাও। জিজ্ঞেস করছে কোন প্রক্রিয়ায় কাজ বেশি হবে, কোনটায়? হ্যাঁ, লেখা দিয়ে দিচ্ছে যেহেতু W1 গ্রেটার দেন W2, সুতরাং সমস্ত প্রক্রিয়ায় কাজ বেশি হবে। দেখো হইছে, একটু তাড়াতাড়ি করো। এবার তোমাদের ভাষ্য মতে তোমাদের বোর্ড, বরিশাল বোর্ড, এই বোর্ডের কোশ্চেন নাকি অনেক কঠিন হয়। আমরা একটু সেই কঠিন কোশ্চেনটা সলিউশন করি। লেখো বরিশাল 22। লিখছো? লেখো 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 মোল গ্যাস দ্বারা 1 মোল গ্যাস দ্বারা একটি কার্নো ইঞ্জিন কাজ সম্পাদন করছে। লিখছো? দাঁড়িয়ে দাও। লেখো কার্নো চক্রের প্রতিটি ধাপে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6। দেখো হইছে? এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো গামা ইকুয়াল টু 1.4। গামা ইকুয়াল 1.4 লেখা হইছে? উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 327। কয় মোল গ্যাস? 1 মোল গ্যাস। কোন ইঞ্জিন কাজ করতেছে? কার্নো ইঞ্জিন। স্বাভাবিকভাবে আমরা জানি কার্নো ইঞ্জিন কয়টা প্রক্রিয়ায় কাজ করে? 4টা প্রক্রিয়ায়। কয়টা? 4টা। প্রথমে সমষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে সমষ্ণ সংকোচন, আবার রুদ্ধতাপীয় সংকোচন। আর এই প্রত্যেকটা ধাপে তোমার সংকোচন প্রসারণের অনুপাত দিয়ে দিচ্ছে 1:6। এই সংকোচন প্রসারণ বলতে আমরা কিন্তু বুঝাইছিলাম যে আয়তনে সংকোচন প্রসারণ, তাই তো? তাহলে V1:V2 ইকুয়াল টু কত বলছে? 1:6। গ নাম্বার কোশ্চেন লেখো ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করো। দেখছো? ঘ নাম্বার কোশ্চেন লেখো কার্নোর চক্রের সমষ্ণ প্রসারণ
ও সংকোচনে সম্পাদিত কাজের পরিমাণ একই হবে কিনা। কাজের অনুপাত একই হবে কিনা। গ নাম্বারটা তোমরা করে দাও। T2 এর মান চাইছে গ নাম্বারে, গ নাম্বারটা করো, আমি ঘ নাম্বারটা দেখাই দিই। গ নাম্বার কোশ্চেনটা একটু পড়ো তো। গ নাম্বার গ তাপমাত্রা মানে T2 চাইছে, T2টা বের করো তোমরা, এটা আমি না করাই দেই, করো। T1 এর মান কোশ্চেনে দেয়া আছে। অবশ্যই। বুঝলি নাই? থিটার মান মানে এটা দিয়ে করবা কি? দেখো আমরা জানি কার্নোচক্র 4টি প্রক্রিয়ায় সম্পাদিত হয়। লেখো বাংলাটা, লেখো বাংলাটা বলতেছে, কার্নোচক্র 4টি প্রক্রিয়ায় সম্পাদিত হয়। দেখছো? দেখো এর প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ, এর প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপে সমষ্ণ সংকোচন এবং চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন হয়। লিখছো? দেখো উপরোক্ত এই 4টি ধাপের মধ্যে, উপরোক্ত এই 4টি ধাপের মধ্যে রুদ্ধতাপীয় প্রসারণের পর, রুদ্ধতাপীয় প্রসারণের পর তাপমাত্রা সর্বনিম্ন হয়। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন হয়। লিখছো? এখন রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে T1 দিছে কত কোশ্চেনে? 327 ডিগ্রি সেলসিয়াস। এটা কত হইছে? 600 কেলভিন। আচ্ছা একটু খেয়াল করো, আমরা কোন হিসাব করতেছি, রুদ্ধতাপীয় সংকোচন না প্রসারণ? প্রসারণ। প্রসারণ মানে আগে আয়তন কম থাকবে, পরে আয়তন কি হবে? বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে V1:V2 ইকুয়াল টু হচ্ছে 1:6। সুতরাং V1/V2 1/6। গামা এর মান কত? 1.4। T2 এর মানটা বের করবা। তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই জায়গা থেকে তুমি আমাকে T2 এর মানটা বের করে দাও।
কত আসছে আনসার? 200। ঠিক আছে, দেখো 293.01 কেলভিন। দেখো হইছে? সবার কি সেম আসছে? এই ক্যালকুলেটরটা কার? এই ক্যালকুলেটর পিছনে দাও। তুমি এখন সামনে সোজা হয়ে বসো। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। ঘ নাম্বার কোশ্চেনটা বলছে যে সমষ্ণ প্রক্রিয়া দিছে, কিন্তু দুইটাই, খেয়াল করো। সমষ্ণ প্রক্রিয়ায় একবার কার কথা বলছে? কোশ্চেন নাই সামনে? কোশ্চেন পড়ো, কি বলছে? কার্নোচক্রের সমষ্ণ প্রসারণ ও সংকোচনে সম্পাদিত কাজের পরিমাণ। তার মানে দুইটাই সমষ্ণ প্রক্রিয়া, একবার হবে কি প্রসারণ, আর একবার হবে কি সংকোচন। প্রসারণের ক্ষেত্রে আয়তন কি পাবে, আর সংকোচনের ক্ষেত্রে আয়তন কি পাবে? হ্রাস পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে গিয়া প্রসারণেরটা বের করি। দেখো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ, এখানে কয় মোল দিছে? তার আগে তোমাকে তাপমাত্রা দিয়ে দিছে না? তাপমাত্রা দিছে কত, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা কার্যকর? 600 কেলভিন নাকি 327 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে 600 কেলভিন। কয় মোল গ্যাসের কথা বলছে? 1 মোল গ্যাস। আর এর মানটা তোমার মুখস্থ, 8.314 জুল পার মোল পার কেলভিন। আমরা যেহেতু প্রসারণ নিয়ে কাজ করতেছি, তাহলে V1 কি হবে? ছোট। আর V2 কি হবে? বড়। তাহলে আমি বলতে পারি যে V1:V2 1:6। কোশ্চেনের উদ্দীপকে একটু তাকাও, এই যে 1:6, এটা কিন্তু সংকোচনে 1:6 এবং প্রসারণে 1:6। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে প্রসারণের ক্ষেত্রে হবে V1:V2 1:6, তো প্রথমটা বড় পরেরটা। আর সংকোচনে কি হবে? প্রথমটা বড় পরেরটা ছোট। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারো যে V1/V2 1/6। তোমাকে কৃত কাজ বের করতে বলছে। তাহলে আমরা জানি W=nRT ln V2/V1। হিসাব নিকাশ করে দেখো এখানে কত জুল হয়। আট হাজার 938.0801। আচ্ছা, এত জুল। এটাকে W1 দিও। তুমি V2/V1 এর মান নিছো কত? আচ্ছা, শেষ হয়েছে এটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইটা গেল কার ক্ষেত্রে? প্রসারণের ক্ষেত্রে। আবার সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে, শুধু V1 V2 এখানে কি হবে? 6:1। তাহলে এখানে হবে হচ্ছে কি 6/1, মানে কত? 6। বাকি সব ঠিকঠাক। করো, দেখো সেই ক্ষেত্রে তোমার কাজ কত জুল হয়। এটা পাইছো W1 এর মান। W2 কত জুল হয় দেখো। আগেরটাই হুবাহু। হুবাহু তো আগেরটা আসার কথা না।
বুঝি নাই, একটু ঝামেলা করছো, একটু খেয়াল করো। আমরা যখন কার্নো চক্র শিখছিলাম, একটু খেয়াল করো, এদিক এদিক এদিক, কোশ্চেনে কিন্তু ছোট্ট একটা প্যাচ দেওয়া আছে। এইটা কোন প্রক্রিয়া? প্রথমটা কি, কথা বলো না কেন, জানো না, মনে নেই? সমষ্ণ প্রসারণ। তারপরেরটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরেরটা কি? সমষ্ণ সংকোচন, তাই তো? একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এইটা গেছে কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রসারণ, তাই না? তাহলে এই সমষ্ণ প্রসারণের যে তাপমাত্রা এইখানে নিয়ে আসবে, রুদ্ধতাপীয় প্রসারণটা সেই তাপমাত্রা নিয়েই কাজ করবে, তাই তো? রুদ্ধতাপীয় প্রসারণটা কি করবে? সেই তাপমাত্রা নিয়েই কাজ করবে। রুদ্ধতাপীয় প্রসারণটা যেই তাপমাত্রা নিয়ে আসবে, সমষ্ণ সংকোচনটা কোন তাপমাত্রা নিয়ে কাজ করবে? এই যে রুদ্ধতাপীয় প্রসারণ যেই তাপমাত্রা নিয়ে আসছে, ওইটা নিয়েই তো সমষ্ণ সংকোচন কাজ করবে, তাই তো? এবার উদ্দীপকের দিকে তাকাও, ওই যে 327 ডিগ্রি সেলসিয়াস, ওইটা তো সমষ্ণ প্রসারণ নিয়ে গেছে, রাইট? কে নিয়ে গেছে? তাহলে এই জায়গায় আমরা পাইছিলাম 327 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রসারণে গত একটা মান বের করছে, রুদ্ধতাপীয় প্রসারণের চূড়ান্ত তাপমাত্রা কত ছিল এখানে? কি পাই ওইয়া 293। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা এই চূড়ান্ত তাপমাত্রা এখানে এসে পাইছিলাম 293.01 কেলভিন, ধরো 01 কেলভিন, ক্লিয়ার? তাহলে এই রুদ্ধতাপীয় প্রসারণের শেষে এসে আমরা যে তাপমাত্রা পাইছি, এখন সমষ্ণ সংকোচনে তো ওই তাপমাত্রা নিয়ে আমাদের কাজ করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? সমস্যা আছে বুঝতে? তোমরা এখানে টি এর মান নিছো 600, কিন্তু টি এর মান তো 600 হবে না, টি এর মান হবে কত? না, এটা ঠিক করো, যে গ হতে পাই 293.01 কেলভিন। এবার করো, বিষয়টা বুঝতে পারছি তো সবাই? হ্যাঁ, এর জন্য এটা বরিশাল বোর্ড কিন্তু, কি বুঝছি, বুঝছো? একটু সূক্ষ্ম প্যাচ দেওয়া, কত? 8 এত জুল। তাহলে এটাকে মডুলাস দিয়ে দাও, মডুলাস 4364.88 জুল। কাজ কি সমান হয়েছে? তাহলে লেখা দাও, যেহেতু W1 নট ইকুয়াল টু W2। সুতরাং সমষ্ণ সংকোচন এবং সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ একই হবে না। অঙ্কটা বুঝতে সমস্যা আছে কারো? সমস্যা নেই কারো? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে এসডব্লিউ দেখো। সর্বপ্রথম এসডব্লিউ লিখবা নোট খাতা, নোট খাতা ছাড়া কাউকে যাতে ক্লাসে না পাই, খবরদার। লিখছো? এর সাথে দেখো 22-এর যে কোনো 5টা কোশ্চেন, আমি 2টা করাই দিছি, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 5টা 22-এর সৃজনশীল করে আসবে। 22-এর যে কোনো 5টা সৃজনশীল কোশ্চেন লিখছো? আচ্ছা, সৃজনশীল করতে গিয়ে যার যেটা সমস্যা হবে নেক্সট ক্লাসে আমাকে বলবো, আমি সলিউশন করে দিব। আর নেক্সট ক্লাসে আমরা ফুল ক্লাসটাই সৃজনশীল সলিউশন করব। আর মনে করাই দিবা, এমসিকিউ এর শীটটা দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।